ধরুন কাউকে একটা প্রজেক্ট বা নির্দিষ্ট কোনো কাজ শেষ করার জন্য পুরো 7 দিন সময় দেওয়া হলো। 7 দিন। বেশ লম্বা সময়। হ্যাঁ, বেশ লম্বা সময়। আর সাধারণত এই 7 দিনে কি ঘটে? একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে প্রথম কয়েকদিন কাজ খুব ধীর গতিতে এগোয়। একদম তাই। অনেক সময় নিয়ে শুধু পরিকল্পনা করা হয়। রাইট। বিভিন্ন তথ্য খোঁজার নামে প্রচুর সময় নষ্ট হয়। আর শেষ দিনে এসে এক অদ্ভুত তাড়াহুড়োর মধ্যে দিয়ে এক প্রকার বাধ্য হয়েই আসল কাজটা সম্পন্ন হয়। হ্যাঁ, এটা আমরা সবাই কমবেশি দেখেছি। কিন্তু সেই একই কাজ যদি কাউকে মাত্র 24 ঘন্টার মধ্যে শেষ করতে বলা হয়, অবাক করার মতো বিষয় হলো মানুষ ঠিকই অবিশ্বাস্য দ্রুত গতিতে ফোকাস ধরে রেখে তা ওই একদিনেই শেষ করে ফেলতে পারে। এটা কিন্তু খুব সত্যি একটা কথা। আজকের এই গভীর আলোচনায় আমরা এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। কিভাবে সময়ের এই ফাঁদ থেকে বেরিয়ে এসে কম সময়ে বেশি কাজ করা যায়, আর এর পেছনের মনস্তাত্ত্বিক কারণগুলো আসলে কি। খুব ইন্টারেস্টিং একটা টপিক। বিষয়টা আরেকটু ভেঙে বোঝা যাক। ওকে, লেটস আনপ্যাক দিস। এটিকে পুরোপুরি একটা সুটকেস গোছানোর মতো ভাবা যেতে পারে। সুটকেস গোছানো। হ্যাঁ, ধরুন আমরা যখন 2 বা 3 দিনের কোনো ভ্রমণে যাই, তখন সাথে যদি একটা বিশাল বড় সুটকেস থাকে, অবচেতনভাবেই আমরা অপ্রয়োজনীয় অনেক কিছু, যেমন ধরুন বাড়তি জুতো, 4-5টি অতিরিক্ত শার্ট, এমনকি হয়তো এমন কোনো বই যা আদৌ পড়া হবে না, সেগুলো দিয়ে সুটকেস ভর্তি করে ফেলি। কারণ জায়গা তো ফাঁকা আছে। একদম। কিন্তু যদি শুধু একটা ছোট ব্যাকপ্যাক থাকে, তখন হিসাব একেবারে বদলে যায়। তখন শুধু সবচেয়ে জরুরি জিনিসগুলোই জায়গা পায়। সময়ের ক্ষেত্রেও কি ঠিক এই ব্যাপারটি ঘটে? সুটকেসের এই উপমাটা সময়ের মনস্তত্ত্ব বোঝার জন্য একদম নিখুঁত। বড় সুটকেসের যেমন অপ্রয়োজনীয় জিনিস ঢুকে পড়ে, ঠিক তেমনি কোনো কাজের জন্য অতিরিক্ত সময় বরাদ্দ থাকলে আমরা সেই কাজের ভেতরে অপ্রয়োজনীয় অনেক ধাপ যুক্ত করে ফেলি। কাজটাকে অযথাই বড় করে ফেলি। হ্যাঁ, আর সময়ের এই অদ্ভুত ব্যবহার কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার নয়। এটি একটি সুনির্দিষ্ট বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক নিয়ম, যাকে বলা হয় পার্কিনসন্স ল বা পার্কিনসন্স ল। ও আচ্ছা, পার্কিনসন্স ল। এই নিয়মের বিখ্যাত উক্তিটি হল, ওয়ার্ক এক্সপ্যান্ডস টু ফিল দ্য টাইম অ্যাভেলেবল ফর ইটস কমপ্লিশন। অর্থাৎ কোনো কাজের জন্য যত সময় দেওয়া হয়, কাজটি ঠিক ততটাই সময় নিয়ে শেষ হয়। 1 সপ্তাহ সময় দিলে কাজটা 1 সপ্তাহ ধরেই চলবে? একদম। আর একদিন সময় দিলে তা ওই একদিনেই শেষ হবে। সো হোয়াট ডাজ দিস অল মিন? মানুষ কি স্বভাবগতভাবেই অলস, যে তারা ইচ্ছা করে কাজ ফেলে রাখে বা সময় নষ্ট করে, নাকি এটি পুরোপুরি আমাদের সময় অনুধাবন বা পারসেপশন অফ টাইম এর একটা মানসিক ত্রুটি? হোয়াটস ফ্যাসিনেটিং হিয়ার ইজ, এখানে সবচেয়ে মজার বিষয়টা হল মনস্তাত্ত্বিক বিশ্লেষণ বলছে যে সমস্যাটি মোটেই মানুষের সাধারণ অলসতা নয়। তাই নাকি? হ্যাঁ, এখানে মূল ভূমিকা পালন করে আমাদের মস্তিষ্ক। মস্তিষ্ক কিভাবে একটি কাজকে মূল্যায়ন করে তার ওপর নির্ভর করে কাজের গতি। আচ্ছা। তখন সে অবচেতনভাবেই সেই কাজটিকে অনেক বেশি জটিল, বড় এবং গুরুত্বপূর্ণ হিসেবে ধরে নেয়। ও, বুঝতে পারছি। মস্তিষ্ক তখন হিসাব মেলাতে শুরু করে, যেহেতু এই কাজের জন্য 7 দিন সময় দেওয়া হয়েছে, তার মানে নিশ্চয়ই এটি খুব কঠিন কোনো কাজ। এখানে অনেক নিখুঁত রিসার্চ প্রয়োজন, প্রতিটি লাইন বারবার চেক করা প্রয়োজন। মস্তিষ্ক নিজেই নিজের জন্য একটা ফাঁদ তৈরি করে নিচ্ছে। ঠিক তাই। মস্তিষ্ক আসলে উপলব্ধ সময়ের উপর ভিত্তি করে কাজের গতি কমিয়ে দেয় এবং অহেতুক জটিলতা বাড়িয়ে দেয়, যাতে ওই পুরো 7 দিন সময়কে যৌক্তিকভাবে ব্যবহার করা যায়। বাপরে, কাজটা হয়তো 2 ঘন্টার, কিন্তু 7 দিনের সময়সীমা দেখে মস্তিষ্ক ভয় পেয়ে সেটাকে 7 দিনের সমান বড় একটা পাহাড় বানিয়ে ফেলছে। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা সেরকমই। তত্ত্ব হিসেবে এটি অত্যন্ত যৌক্তিক শোনাচ্ছে, কিন্তু এর কি কোনো বাস্তব প্রমাণ আছে? শুধু তাত্ত্বিক আলোচনার বাইরে গিয়ে দেখতে ইচ্ছা করে যে আসলেই সময় কমিয়ে দিলে কাজের ধরনের ঠিক কি পরিবর্তন আসে। অবশ্যই প্রমাণ আছে। এর একটা চমৎকার বাস্তব কেস স্টাডি রয়েছে। 1999 সালে জাপানের এক ব্যবসায়ী মাসাও কাওয়াসাকি ঠিক এই বিষয়টি পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নেন। আচ্ছা, 1999 সালে? হ্যাঁ, তিনি তার অফিসের কর্মীদের 2টি আলাদা গ্রুপে ভাগ করে একটা এক্সপেরিমেন্ট চালান। প্রথম গ্রুপকে একটি প্রজেক্ট শেষ করার জন্য পুরো 7 দিন সময় দেওয়া হয়। আর দ্বিতীয় গ্রুপকে? দ্বিতীয় গ্রুপকে ঠিক একই প্রজেক্ট শেষ করার জন্য সময় দেওয়া হয় মাত্র 2 দিন। প্রজেক্টের বিষয়বস্তু, রিসোর্স এবং দলের আকার সবকিছুই একই ছিল, পার্থক্য ছিল শুধু ওই ডেডলাইনে। Here is where it gets really interesting.
মানে সাধারণত আমাদের সাধারণ জ্ঞান বা কমন সেন্স কি বলে? আমরা তো ভাবি যে যাদের হাতে 7 দিন সময় আছে তারা খুব গুছিয়ে নিখুঁতভাবে কাজটি করবে, হ্যাঁ, সেটাই তো মনে হওয়ার কথা। আর যাদের হাতে মাত্র 2 দিন আছে তারা তাড়াহুড়ো করবে, ভুল করবে এবং তাদের কাজের মান খারাপ হবে। হ্যাঁ, কিন্তু কাওয়াসাকির এই এক্সপেরিমেন্টের ফলাফল তো প্রচলিত ধারণাকে পুরোপুরি ভুল প্রমাণ করে দিল, তাই না? একদম উল্টো ঘটনা ঘটেছিল। দ্বিতীয় গ্রুপ, যাদের হাতে মাত্র 2 দিন সময় ছিল, তারা শুধু যে নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত কাজ শেষ করেছিল তা নয়, তাদের কাজের মান বা কোয়ালিটি প্রথম গ্রুপের চেয়ে দৃশ্যমানভাবে অনেক বেশি ভালো ছিল। মানে সময় কম কিন্তু কাজের মান ভালো। হ্যাঁ, তাদের রিপোর্টে ভুল কম ছিল, বিশ্লেষণ তীক্ষ্ণ ছিল এবং তারা মূল সমস্যাটির একদম সঠিক সমাধান বের করেছিল। If we connect this to the bigger picture, আমরা যদি বড় পরিসরে দেখি, 7 দিনের গ্রুপের কাজে অনেক অগোছালো ব্যাপার ছিল এবং মূল লক্ষ্যের চেয়ে অপ্রাসঙ্গিক দিকে তাদের মনোযোগ বেশি চলে গিয়েছিল। এই জায়গাটিতে এসেই পুরো বিষয়টি সবচেয়ে বেশি চমকপ্রদ হয়ে ওঠে। কম সময় অথচ কাজের মান বেশি ভালো। এটি কিভাবে সম্ভব? কারণ ভালো কাজের জন্য তো চিন্তাভাবনা করার সময় প্রয়োজন হয়। তাহলে 2 দিনের গ্রুপটি কিভাবে 7 দিনের গ্রুপকে হারিয়ে দিল? এর পেছনের কারণটা বুঝতে হলে আমাদের কাজের ভেতরের ফাঁকা জায়গা বা এম্পটি স্পেসের ধারণাটি বুঝতে হবে। ফাঁকা জায়গা, সেটা আবার কি? যখন সময় কম থাকে তখন মানুষের মনোযোগ বা ফোকাস অভাবনীয়ভাবে বেড়ে যায়। অতিরিক্ত সময় আসলে কাজের মান বাড়ায় না, বরং আমাদের মনোযোগকে বিক্ষিপ্ত করে। আচ্ছা, মানে ডিস্ট্র্যাকশন বাড়ে। ঠিক, একটু ভেবে দেখুন, 7 দিন সময় পাওয়া গ্রুপটি হয়তো প্রথম 3 দিন শুধু মিটিং করেছে, হোয়াইটবোর্ডে বিশাল পরিকল্পনা এঁকেছে, কফি খেতে খেতে আলোচনা করেছে। তারা কাজের ভেতরে অনেকগুলো ফাঁকা জায়গা বা অপ্রয়োজনীয় ধাপ তৈরি করেছে। হ্যাঁ, কর্পোরেট দুনিয়ায় এটা খুব দেখা যায়। কিন্তু 2 দিনের গ্রুপের হাতে মিটিং করে সময় নষ্ট করার মতো কোনো সুযোগই ছিল না। সময়ের সীমাবদ্ধতা বা টাইম কনস্ট্রেন্ট তাদের বাধ্য করেছে কাজটিকে একদম ছেঁটে ফেলে শুধু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে মনোযোগ দিতে। তারা সরাসরি মূল কাজে নেমে পড়েছে। বুঝতে পেরেছি। মানে যখন হাতে অনেক সময় থাকে তখন কাজে নামার আগে মানুষ সাধারণত 3টি বড় ভুল করে বা ফাঁদে পা দেয়। হ্যাঁ, সেই 3টি ভুল কি কি? প্রথমত, কাজ পিছিয়ে দেওয়া শুরু হয়। আজ থাক, কাল করব, এই মানসিকতা তৈরি হয়। প্রোক্রাস্টিনেশন, রাইট? দ্বিতীয়ত, অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট হতে থাকে। যেমন একটা রিপোর্ট লেখার আগে হয়তো ফন্টের স্টাইল বা কভার পেজের ডিজাইন নিয়ে ঘন্টার পর ঘন্টা ব্যয় হয়ে যায়, যা মূল কাজের অংশই নয়। একদম সত্যি। আর তৃতীয়ত, একদম শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হয়। কিন্তু যখন সময় কম থাকে তখন এই 3টে ফাঁদ তৈরি হওয়ার কোনো সুযোগই থাকে না। মস্তিষ্ক তখন সরাসরি একটা বিশেষ মোডে চলে যায়। হ্যাঁ, যেটাকে বলা যেতে পারে আর্জেন্সি মোড বা জরুরি অবস্থা। এই মোডে মানুষ অনেক বেশি ফোকাসড, দ্রুত এবং কার্যকর হয়ে ওঠে। এই বিষয়টি নিয়ে আলোচনা করতে গিয়ে বারবার পরীক্ষার আগের রাতের কথা মনে পড়ে যাচ্ছে। পরীক্ষার আগের রাতের উদাহরণটি এই আর্জেন্সি মোডকে বোঝার জন্য একদম নিখুঁত একটা অ্যানালজি। তাই না? সারা মাস ধরে যে পড়া শেষ হয় না, পরীক্ষার ঠিক আগের রাতে সেই একই সিলেবাস কিভাবে যেন মস্তিষ্কে খুব দ্রুত স্ক্যান হয়ে যায়। হ্যাঁ, সারা মাস বইয়ের একটা চ্যাপ্টার পড়তে যে সময় লাগে, পরীক্ষার আগের রাতে দেখা যায় পুরো বই শেষ হয়ে যাচ্ছে। তখন ঘুম পায় না, ক্ষুধা লাগে না, মনোযোগ অন্য কোনো দিকে সরে যায় না, মনে হয় যেন মস্তিষ্ক কোনো জাদুকরী ক্ষমতা পেয়ে গেছে। কিন্তু এর পেছনে কোনো জাদু নেই। এর পেছনে আছে খাঁটি বিবর্তনীয় জীববিজ্ঞান। পরীক্ষার আগের রাতে বা খুব কম সময়ের ডেডলাইনে মস্তিষ্ক আসলে বাঁচার তাগিদ বা সার্ভাইভাল ইনস্টিংক্ট থেকে কাজ করে। আচ্ছা, সার্ভাইভাল ইনস্টিংক্ট। হ্যাঁ, মস্তিষ্ক যখন বুঝতে পারে যে আর কোনোভাবে সময় নষ্ট করার সুযোগ নেই এবং এই কাজটি না করলে বড় কোনো বিপদ বা ক্ষতি নিশ্চিত, তখন সে শরীরে অ্যাড্রেনালিন এবং কর্টিসলের মতো হরমোন রিলিজ করে। স্ট্রেস হরমোনগুলো। ঠিক, এই হরমোনগুলো আমাদের নার্ভাস সিস্টেমকে উদ্দীপ্ত করে। তখন মস্তিষ্ক চারপাশের সব ধরনের নয়েজ বা অপ্রয়োজনীয় চিন্তাকে ফিল্টার করে ফেলে। মানে তখন আর ফেসবুক বা ইউটিউব স্ক্রল করতে ইচ্ছা করে না। একদমই না। কে কি মেসেজ দিল, সোশ্যাল মিডিয়ায় কি ট্রেন্ড চলছে বা ঘরে কি রান্না হচ্ছে, সবকিছু তখন মস্তিষ্ক ব্লক করে দেয়। এই তীব্র ফিল্টারিং প্রক্রিয়ার কারণে আমাদের প্রোডাক্টিভিটি এক ধাক্কায় বহুগুণ বেড়ে যায়।
অর্থাৎ মস্তিষ্ককে এক ধরনের কৃত্রিম বিপদের সংকেত দিয়ে বা এই সার্ভাইভাল মোড অন করে আমরা কাজের গতি বাড়িয়ে নিতে পারি। হ্যাঁ, ঠিক তাই। এতক্ষণ আমরা পার্কিনসন্স ল কিভাবে কাজ করে, সময়ের সাথে আমাদের মনোযোগের সম্পর্ক কি এবং এর পেছনের মনস্তত্ত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। কিন্তু এই তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে কিভাবে নিজেদের প্রোডাক্টিভিটি বাড়ানো যায়, হ্যাঁ, এটা জানা খুব জরুরি। রোজকার জীবনে কাজের চাপে পিষ্ট হওয়া থেকে বাঁচতে ভিডিও স্ক্রিপ্টটিতে 5টি অত্যন্ত কার্যকরী উপায়ের কথা উঠে এসেছে। চলুন সেগুলো নিয়ে একটু গভীরে আলোচনা করা যাক। শিওর। প্রথম উপায়টি হল নিজের কাজের জন্য ছোট ছোট ডেডলাইন ঠিক করা। ছোট ডেডলাইন ঠিক করার বিষয়টি আসলে আমাদের মস্তিষ্কের বিশালত্ব ভিত্তি কাটানোর একটা দারুণ কৌশল। বিশালত্ব ভীতি। মানে যখন সামনে একটা বড় কাজ থাকে, যার ডেডলাইন হয়তো 1 মাস পর, মস্তিষ্ক তখন সেই বিশাল সময়সীমা দেখে আরাম করতে শুরু করে। আচ্ছা, কিন্তু যদি সেই 1 মাসের কাজটিকে ভেঙে বলা হয় যে আগামীকাল বিকালের মধ্যে এর প্রথম অংশটুকু শেষ করতে হবে, তখন ওই ছোট ডেডলাইনটি মস্তিষ্কের কাছে একটা তাৎক্ষণিক লক্ষ্য হিসেবে ধরা দেয়। মস্তিষ্ক তখন আর ভবিষ্যতের 1 মাস নিয়ে ভাবে না। সে শুধু আগামীকালের বিকাল নিয়ে ভাবে। এই বিষয়টি তো দ্বিতীয় উপায়টির সাথে সরাসরি যুক্ত, বড় কাজকে ছোট ছোট অংশে ভাগ করা। হ্যাঁ, একদম। একটা বিশাল রিপোর্ট বা বড় কোনো প্রজেক্ট দেখলে যে কারোরই ভয় লাগতে পারে। কোথা থেকে শুরু হবে সেটাই বোঝা যায় না। কিন্তু কাজটাকে যদি ছোট ছোট অংশে বা মাইক্রোটাস্কে ভাগ করে নেওয়া যায়, তখন কিন্তু আর ভয় লাগে না। রাইট। আর কাজকে ছোট অংশে ভাগ করার একটা অসাধারণ নিউরোলজিক্যাল সুবিধাও আছে। যখন একটি বড় কাজের একটি ছোট অংশ শেষ হয়, তখন মস্তিষ্ক পুরস্কার হিসেবে ডোপামিন হরমোন রিলিজ করে। ফিল গুড হরমোন। হ্যাঁ, এই ডোপামিনটা আনন্দ এবং মোটিভেশনের রাসায়নিক সংকেত। প্রতিটি ছোট অংশ শেষ হওয়ার পর যে ডোপামিন রিলিজ হয়, তা পরের অংশটি শুরু করার জন্য জ্বালানি হিসেবে কাজ করে। ফলে একটানা ফোকাস ধরে রাখা অনেক সহজ হয়ে যায়। দারুণ। এরপর আসে তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে বিতর্কিত উপায়টি, টাইমার ব্যবহার করা। বিতর্কিত কেন মনে হচ্ছে? কারণ এখানে একটা খুব বাস্তবসম্মত প্রশ্ন চলে আসে। ধরুন একটা কাজের আসল ডেডলাইন আগামী বৃহস্পতিবার, কিন্তু পার্কিনসন্স ল ব্যবহার করে একটা ব্যক্তিগত ডেডলাইন ঠিক করা হলো যে মঙ্গলবার দুপুরের মধ্যে কাজটি শেষ করতে হবে। আচ্ছা। এখন সমস্যা হলো, মানুষের মস্তিষ্ক তো খুব চালাক। সে খুব ভালো করেই জানে যে এই মঙ্গলবারের ডেডলাইনটি একটি নকল বা ফেক ডেডলাইন। আসল ডেডলাইন তো সেই বৃহস্পতিবারই। হ্যাঁ, এটা ঠিক। তাহলে কি মস্তিষ্ক সত্যিই সেই মঙ্গলবারের কৃত্রিম ডেডলাইন দেখে আর্জেন্সি মোডে যাবে, নাকি সে ভাববে আরে এটা তো ফেক ডেডলাইন, এখনই এত চাপ নেওয়ার কিছু নেই? মস্তিষ্ককে বোকা বানানো এত সহজ নয়। শুধু মনে মনে একটা ডেডলাইন ঠিক করে নিলেই মস্তিষ্ক সেটা বিশ্বাস করবে না। সেটাই তো। আর ঠিক এখানেই টাইমারের ভূমিকা চলে আসে। এই অভ্যাসগুলোর মূল উদ্দেশ্যই হল একটা সিস্টেম বা শৃঙ্খলা তৈরি করা। যখন কাজের সময় চোখের সামনে একটা ঘড়ির কাঁটা টিকটিক করে কমতে থাকে বা স্ক্রিনে একটা টাইমার চলতে থাকে, তখন ব্যাপারটা রিয়েল মনে হয়। হ্যাঁ, তখন সেই কৃত্রিম ডেডলাইনটি আর ভবিষ্যতের কোনো বিমূর্ত ধারণা থাকে না। মস্তিষ্ক তখন বর্তমানের ওই 25 মিনিট বা 30 মিনিটকে একটা বাস্তব বাউন্ডারি হিসাবে গ্রহণ করে। টাইমার আসলে কাজটিকে বাস্তবের মাটিতে নামিয়ে আনে। মানে তখন আর বৃহস্পতিবারের কথা মনে থাকে না। তখন মনে হয় টাইমারের এই 20 মিনিট শেষ হওয়ার আগে আমাকে এই প্যারাগ্রাফটা শেষ করতেই হবে। একদম তাই। টাইমার মস্তিষ্ককে সেই কৃত্রিম ডেডলাইনকে বাস্তব বলে মানতে বাধ্য করে। দারুণ বিশ্লেষণ। এরপর চতুর্থ উপায়টি হল অপ্রয়োজনীয় কাজ বাদ দেয়া। ওই যে আমরা শুরুতে স্যুটকেস গোছানোর উপমা নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, ছোট ব্যাকপ্যাকের কনসেপ্ট। যখন সময় কম থাকে তখন কাজের ভেতরের অপ্রয়োজনীয় জিনিসগুলো ছেঁটে ফেলতে হয়। একটা প্রজেক্টে হয়তো 20% কাজ থাকে যা মূল ফলাফল এনে দেয়, আর বাকি 80% কাজ থাকে শুধু সাজগোজ বা পারফেকশনের জন্য। রাইট। পারফেকশনিজম বা নিখুঁত করার প্রবণতা অনেক সময় প্রোডাক্টিভিটির সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। কাজের সময়সীমা কমিয়ে আনলে নিখুঁত করার এই অপ্রয়োজনীয় চাপ থেকে মুক্তি পাওয়া যায়। আর শেষ উপায়টি হল সিঙ্গল টাস্কিং, অর্থাৎ একটি সময়ে শুধুমাত্র একটি কাজ করা। আমরা অনেক সময় মাল্টিটাস্কিং করাকে খুব গর্বের বিষয় বলে মনে করি। কিন্তু বিজ্ঞান বলে মাল্টিটাস্কিং বলে আসলে কিছু নেই। মস্তিষ্ক আসলে একসাথে অনেক কাজ করে না, বরং সে খুব দ্রুত একটা কাজ থেকে অন্য কাজে সুইচ করে। হ্যাঁ, যেটাকে কনটেক্সট সুইচিং বলা হয়। আর এই সুইচ করতে গিয়ে মস্তিষ্কের প্রচুর শক্তি খরচ হয়। একদম। যখন আমরা ছোট ডেডলাইন এবং টাইমার নিয়ে কাজ করছি, তখন মাল্টিটাস্কিং করলে সে আর্জেন্সি মোড কাজ করবে না।
একটি নির্দিষ্ট সময়ে শুধু একটি কাজ করলেই পার্কিনসন্স লয়ের আসল সুফল পাওয়া যাবে। পুরো আলোচনাটি থেকে একটা পরিষ্কার ধারণা পাওয়া গেল আমাদের কাজের পরিমাণ বা ওয়ার্কলোড কখনো আসল সমস্যা নয়। আসল সমস্যাটা অন্য জায়গায়। আমরা প্রায় অভিযোগ করি যে কাজের অনেক চাপ, একদমই সময় নেই, কিন্তু আসল সমস্যাটি লুকিয়ে আছে সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্টের ভেতর। সময়কে যদি সচেতনভাবে নিয়ন্ত্রণ করা যায় তাহলে কম সময়েও অসাধারণ ফলাফল অর্জন করা সম্ভব। এটা আসলে দৈনন্দিন জীবন, করণীয় কাজের তালিকা বা টু ডু লিস্ট এবং লক্ষ্য অর্জনের ক্ষেত্রে এক বিশাল পরিবর্তন আনতে পারে। নিজেকে ছোট সময়সীমার চ্যালেঞ্জ দেওয়া কতটা শক্তিশালী হতে পারে তা আজ আমরা জানলাম। একদম ঠিক। তবে আজকের এই গভীর আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটি নতুন ভাবনার জায়গা তৈরি করার প্রয়োজন। হ্যাঁ, একটা প্রভোকেটিভ থট বা চিন্তার খোরাক। একটি প্রশ্ন, যদি কম সময় দিলে মানুষ আর্জেন্সি মোডে চলে যায় এবং অনেক বেশি ফোকাসড ও প্রোডাক্টিভ হয়ে ওঠে, তাহলে ভবিষ্যতের বিশ্বে কি মানুষের কাজের সময়সীমা প্রাতিষ্ঠানিকভাবে আরও কমিয়ে আনা উচিত? খুব ভ্যালিড পয়েন্ট। বর্তমানে সারা বিশ্বে 4 দিনের কর্মসপ্তাহ বা 4 ডে ওয়ার্ক উইক নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু মাসাও কাওয়াসাকির পরীক্ষার কথা বিবেচনা করলে আমাদের কি সরাসরি 2 দিনের কর্মসপ্তাহ বা 2 ডে ওয়ার্ক উইক চালু করার কথা ভাবা উচিত নয়? তত্ত্ব অনুযায়ী তো 2 দিনে পুরো সপ্তাহের কাজ শেষ করা সম্ভব। হ্যাঁ, যদি 2 দিনেই 7 দিনের চেয়ে ভালো কাজ আদায় করা যায়, তবে মানুষ কেন বাকি 5 দিন অফিসে বসে শুধু সময়ের অপচয় করবে? এটি আসলেই সমাজ এবং অর্থনীতির জন্য একটি যুগান্তকারী প্রশ্ন। কিন্তু এখানে মুদ্রার একটি উল্টো পিঠও আছে। মস্তিষ্কের এই আর্জেন্সি মোড তো মূলত একটি সার্ভাইভাল বা টিকে থাকার মোড। এটি জরুরি অবস্থার জন্য তৈরি হয়েছে, প্রতিদিনের সাধারণ ব্যবহারের জন্য নয়। ও রাইট, কারণ সার্ভাইভাল মোডে থাকা মানেই শরীরে অবিরাম অ্যাড্রিনালিনের প্রবাহ। বার্নআউটের শিকার হবে। দীর্ঘমেয়াদে এটা তো ক্ষতিকর। আর্জেন্সি মোড দ্রুত কাজ করতে সাহায্য করে ঠিকই, কিন্তু এটি প্রচুর মানসিক এবং শারীরিক শক্তির অপচয়ও করে। তাই পার্কিনসন্স লকে কাজে লাগিয়ে প্রোডাক্টিভিটি বাড়ানোর পাশাপাশি বিশ্রামের সময়টিকেও সমান গুরুত্ব দিতে হবে। মানে বেঁচে যাওয়ার সময়ে আরও কাজ করা যাবে না। না, এর উদ্দেশ্য হল বেঁচে যাওয়া সময়টি নিজেকে রিচার্জ করার জন্য বা পরিবারের সাথে কাটানোর জন্য। এই কথাটির সাথে পুরোপুরি একমত। ওই ছোট সুটকেসটি গোছানোর সময় যেমন খুব সচেতনভাবে শুধু দরকারি জিনিসগুলি বেছে নিতে হয়, তেমনি আমাদের সময় নানক সুটকেসটি তো শুধু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোই রাখতে হবে। হ্যাঁ, আর বাকি সময়টা রাখতে হবে নিজেকে সুস্থ সতেজ রাখার জন্য। কম সময়ে আমাদের অবিশ্বাস্য রকম শক্তিশালী করে তোলে, কিন্তু সেই শক্তিকে দীর্ঘমেয়াদে ধরে রাখার দায়িত্ব আমাদের নিজেদেরই। এই প্রশ্নটি আজ সবার ভাবনার জন্য রেখে যাচ্ছি। সময়ের সুটকেসটি কি অপ্রয়োজনীয় কাজ দিয়ে প্রতিনিয়ত ভারী করা হচ্ছে, নাকি ছোট ডেডলাইনের মাধ্যমে তাকে হালকা ও অর্থবহ রাখা হচ্ছে? সময়ের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারলেই কাজের নিয়ন্ত্রণও নিজের হাতে চলে আসবে।